am Shohini Banerjee from Last Minute Engineering. Today I am going to teach the topic Economic Decision Making Basics and Process. এই সাবজেক্টে তোমাদের থার্ড সেমিস্টারে রয়েছে ইকোনমিক্স ফর ইঞ্জিনিয়ার্স। এটা তার ইউনিট 1-এর কিছু পার্ট। এই লেকচারে আমরা ইকোনমিক ডিসিশন মেকিংয়ের বেসিক কিছু কনসেপ্ট অ্যান্ড কমপ্লিট প্রসেস সম্পর্কে জানবো। First topic হচ্ছে what is economic decision making. There is three key points. First one is strategic choices, choosing the best alternative among many available options to achieve a specific goal. মানে হলো অনেকগুলো অপশনসের মধ্যে থেকে সেই অল্টারনেটিভটা চুজ করা যেটা আমাদের স্পেসিফিক গোল অ্যাচিভ করতে হেল্প করে। Second point is resource constraints, operating within limitations where resources are finite but possibilities are extensive. মানে হলো ইকোনমিক ডিসিশনস সবসময় রিসোর্স কনস্ট্রেন্টের মধ্যে নিতে হবে, অর্থাৎ সময়, টাকা, ম্যান পাওয়ার, মেটেরিয়ালস এগুলো সবই লিমিটেড, বাট পসিবিলিটিস অনেক থাকে। তাই এই লিমিটেশনসের ভিতর থেকে ইঞ্জিনিয়ার্সের বেস্ট ডিসিশন নিতে হয়। লাস্ট কি পয়েন্ট ইজ অপটিমাইজড আউটকামস। দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ টু অ্যাচিভ ম্যাক্সিমাম বেনিফিট উইথ মিনিমাম এক্সপেন্ডিচার অর কস্ট। মানে হলো ইকোনমিক ডিসিশনের মেন অবজেক্টিভ হচ্ছে মিনিমাম কস্টে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া। অ্যান্ড এই ডিসিপ্লিন অ্যাপ্রোচটা বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস থেকে শুরু করে ডেলি অপারেশনস পর্যন্ত সব জায়গাতেই এটা দরকার পড়ে। ফর এক্সাম্পল, ধরো দুটো সফটওয়্যার টুলের মধ্যে ইঞ্জিনিয়ার্সদের যে কোনো একটা চুজ করতে হবে। একটা কম খরচ কিন্তু সেটার পারফরমেন্সও কম, আর আরেকটার সফটওয়্যারের খরচ বেশি কিন্তু সেটা লং টার্মের জন্য এফিসিয়েন্সি ভালো দেয়। তাহলে এখানে ইনিশিয়াল কস্ট আর ফিউচার পারফরমেন্স এই দুটো ব্যালেন্স করে ইঞ্জিনিয়ার্সের ডিসিশন নিতে হবে যে তারা কোন সফটওয়্যার টুলটা চুজ করবে বা ইউজ করবে। নেক্সট টপিক ইজ ওয়াই ডু ইঞ্জিনিয়ার্স নিড ইকোনমিক ডিসিশনস। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইম্প্যাক্ট অন ফিজিবিলিটি। ইঞ্জিনিয়ারিং ডিসিশন ডিরেক্টলি প্রজেক্টের কস্ট, বেনিফিট আর ওভারঅল ফিজিবিলিটির উপর এফেক্ট ফেলে। অর্থাৎ একটা ভুল ডিসিশন যদি একটা ইঞ্জিনিয়ার নেয় কোনো সফটওয়্যার বা প্রোডাক্ট বানানোর জন্য, তাহলে সেটা কিন্তু পুরো প্রজেক্টকেই রিস্কে ফেলতে পারে। সেকেন্ড পয়েন্ট ইজ রিসোর্স অ্যালোকেশন। মানে হচ্ছে ইকোনমিক ডিসিশন রিসোর্স অ্যালোকেশনকে গাইড করে, অর্থাৎ কোথায় ইঞ্জিনিয়ার কত টাকা ইনভেস্ট করবে, কোথায় কতটা রিসোর্স লাগানো উচিত সেটা লজিক্যালি ডিসাইড করা। থার্ড পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অ্যান্ড প্রফিটেবিলিটি। প্রপার ডিসিশন যদি নেওয়া হয় তাহলে প্রোডাক্টিভিটি অবভিয়াসলি বাড়বে, প্রফিট ইমপ্রুভ হবে আর ওভারঅল ডিসিশনের কোয়ালিটিও বেটার হবে। লাস্ট অপশন ইজ sustainable solutions, guarantees that solutions are not only technically sound but also economically sustainable and practical. মানে কিছুই না, যে ইঞ্জিনিয়ারিং সলিউশন মানে ইঞ্জিনিয়ার্সরা যে সলিউশন বের করবে সেটা কিন্তু শুধুমাত্র টেকনিক্যালি স্ট্রং হলেই হবে না, তাকে ইকোনমিক্যালিও সাস্টেনেবল হতে হবে। ফর এক্সাম্পল, ধরো একটা মেশিন বানাতে পার্ট চাই, একটা মেশিনের পার্ট বানাতে ইঞ্জিনিয়ার্সের কাছে দুটো অপশন আছে, তারা স্টিল ব্যবহার করবে নাকি অ্যালুমিনিয়াম। স্টিল কম খরচে স্ট্রং কিন্তু সেটা হেভি হয়, আর অ্যালুমিনিয়াম লাইট কিন্তু সেটা আবার কস্টলিও। তাই এখানে মেটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস, পারফরমেন্স অ্যান্ড মার্কেট অ্যাপিল এই সমস্ত ফ্যাক্টরগুলোকে বিবেচনা করে ইঞ্জিনিয়ার্সদের ডিসিশন নিতে হবে যে তারা ওই মেশিন পার্টটা বানানোর জন্য স্টিল ইউজ করবে নাকি অ্যালুমিনিয়াম। নেক্সট টপিক হচ্ছে টাইপস অফ ইকোনমিক প্রবলেমস। ফার্স্ট প্রবলেম ইজ হোয়াট টু প্রডিউস। এখানে ইঞ্জিনিয়ার্সদের ডিসিশন নিতে হয় যে তারা কোন প্রোডাক্ট বা প্রজেক্ট কোম্পানি পারসিউ করবে মার্কেট নিড আর কোম্পানির ক্যাপাবিলিটি অনুযায়ী। সেকেন্ড পয়েন্ট ইজ হাউ টু প্রডিউস, মানে কোন মেথড, টেকনোলজি বা প্রোডাকশন প্রসেস ইউজ করা হবে সেটাই এখানে ডিসাইড করা হয়। থার্ড পয়েন্ট হচ্ছে ফর হুম টু প্রডিউস, প্রোডাক্টটার টার্গেট ইউজার্স কারা, কোন মার্কেট সেগমেন্টের জন্য এই প্রোডাক্টটা বানানো হচ্ছে, এই ডিসিশনগুলো এই স্টেপে নেওয়া হয়। ফোর্থ প্রবলেম ইজ হাউ মাচ টু প্রডিউস, কতটা ক্যাপাসিটিতে প্রোডাকশন হবে, ডিমান্ডের সাথে ব্যালেন্স রেখে এই ডিসিশনটা নেওয়া হয়। লাস্ট প্রবলেম ইজ হোয়েন টু প্রডিউস, প্রোডাকশন কখন শুরু হবে, প্রোডাক্ট কখন মার্কেটে রিলিজ করা হবে, টাইমিং অ্যান্ড শেডিউলিং এইখানে মানে এই স্টেপে ডিসাইড করা হয়। ফর এক্সাম্পল, ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা স্টার্টআপ for instance faces a critical decision whether to launch a basic cost-effective model first to capture the market share or to invest more in a premium model with advanced features. মানে কিছুই না, বলছে যে একটা স্টার্টআপ ডিসাইড করছে
যে তারা আগে কি বেসিক লো কস্ট মডেল লঞ্চ করবে মার্কেটকে ক্যাপচার করার জন্য, নাকি প্রিমিয়াম হাই ফিচার মডেল লঞ্চ করবে। এটা কিন্তু একটা রিয়েল লাইফ ইকোনমিক ডিসিশন মেকিং এক্সাম্পল। ফোর্থ টপিক হচ্ছে রোল অফ ইকোনমিক্স ইন ইঞ্জিনিয়ারিং। এর পাঁচটা এখানে কি পয়েন্টস আমি দিয়েছি। একটা হচ্ছে ডিজাইন অ্যান্ড মেটেরিয়ালস, মানে ইকোনমিক্স হেল্প করে বেস ডিজাইন, মেটেরিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রসেস চুজ করতে। বাজেটিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাকুরেট বাজেটিং আর কস্ট এস্টিমেট করতে সাপোর্ট করে। ফিজিবিলিটির আন্ডারে অনেক ধরনের ফিজিবিলিটি হতে পারে, যেমন ইকোনমিক ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি, লিগাল ফিজিবিলিটি। ফিজিবিলিটি কিছুই না, যে আমি একটা প্রজেক্ট বা প্রোডাক্ট তৈরি করার আগে আমি দেখছি সেটা সব রকমভাবে ফিজিবল কিনা। মানে টেকনিক্যাল হতে পারে যে আমার প্রোডাক্টটা তৈরি করার জন্য যে টেকনোলজিগুলো লাগবে সেগুলো আমি এখন অ্যাফোর্ড করতে পারবো নাকি। ফাইন্যান্সিয়াল মানে ওটাই যে আমার যত পরিমাণ টাকা লাগবে সেটা আমি এখন ইনভেস্ট করতে পারবো কিনা। লিগাল ফিজিবিলিটি হচ্ছে যে ধরো আমি যে প্রোডাক্টটা বানাচ্ছি সেটা কোনো রুল বা লয়ের এগেনস্টে যাচ্ছে নাকি, এই জিনিসগুলো হচ্ছে ফিজিবিলিটি আন্ডারে পড়ে। দেন হচ্ছে এফিসিয়েন্সি, মানে প্রপার যদি আমি ডিসিশন নিই তাহলে আমার রিসোর্সের ওয়েস্টেজ কমবে আর এফিসিয়েন্সিও বাড়বে। লাস্ট হচ্ছে লঞ্জিভিটি আর সাস্টেনেবিলিটি, মানে হচ্ছে এটা লং টার্ম প্ল্যানিং আর সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসের জন্য কিন্তু ইকোনমিক্স একটা হিউজ রোল প্লে করে। ফর এক্সাম্পল ধরো একটা ফ্যাক্টরিতে কোয়েশ্চেন উঠলো যে আমি ম্যানুয়াল সিস্টেম রাখবো নাকি অটোমেশন রাখবো। মানে অটোমেশন যদি হয় তাহলে অটোমেশনের অবভিয়াসলি ইনিশিয়াল কস্ট বেশি হবে, কিন্তু সেটা আবার লং টার্মে এফিসিয়েন্সিও হাই দেবে। এখানে ইকোনমিক অ্যানালিসিসের মাধ্যমে আমাকে ডিসাইড করতে হবে যে কোনটা বেশি ভায়াবল। আর লাস্ট টপিক হচ্ছে ইকোনমিক ডিসিশন মেকিং প্রসেস। এখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ বলা আছে যে আমি কোন স্টেপগুলো ইউজ করে করে কোন স্টেপগুলো ফলো করে আমি ইকোনমিক্যালি একটা গুড ডিসিশন নেব। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিফাইন প্রবলেম। আমাকে ফার্স্টে ক্লিয়ারলি আগে প্রবলেমটাকে বুঝতে হবে যে আমার অবজেক্টিভটা কী, আমি কিসের জন্য আমি সলিউশন খুঁজছি। সেকেন্ড হচ্ছে গ্যাদার ডেটা, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমার যা যা ডেটা ও ইনফরমেশন লাগবে সেগুলোকে আমি কালেক্ট করব। তিন হচ্ছে আইডেন্টিফাই অল্টারনেটিভস, মানে যত ধরনের পসিবল অল্টারনেটিভস আছে সেগুলোকে আমি আগে লিস্ট করব। দেন ইভ্যালুয়েট অপশানস, যে যে অল্টারনেটিভসগুলো আমি লিস্ট করলাম সেগুলোকে আমি ইভ্যালুয়েট করব কিসে না, কস্ট আর বেনিফিট, মানে প্রত্যেকটা অপশানসের প্রত্যেকটা অল্টারনেটিভসের কীরকম কী কস্ট আসছে বা কীরকম কী বেনিফিট আসছে সেগুলোকে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে পাঁচে কী বলছে না সিলেক্ট বেস্ট অপশান, এই সবগুলো জিনিস কম্পেয়ার করে আমি বেস্ট অপশানটা চুজ করবো, যে না আমার যে প্রবলেমটা আছে সেটা সলভ করার জন্য আমার এই অপশানটা আমার বেস্ট আসছে, আমি এটাই চুজ করব। সিক্স কি বলছে ইমপ্লিমেন্ট ডিসিশন, তাহলে যেই অপশানটা আমি বেস্ট মনে করে চুজ করলাম সেটা কি আমাকে রিয়েল লাইফে ইমপ্লিমেন্টও করতে হবে, তার জন্য প্রোডাক্ট বা সফটওয়্যার যা যা বানাতে হবে। অ্যান্ড দ্য লাস্ট অপশন ইজ মনিটর রেজাল্টস, মানে আমি যে প্রোডাক্টটা বানালাম বা সফটওয়্যারটা বানালাম তার যে রেজাল্ট আসছে সেগুলোকে আমাকে রেগুলার বেসিসে আমাকে মনিটর করতে হবে, আর যা যা এরার বা বাগ আসবে সেগুলোকে আমাকে ইমপ্রুভও করতে হবে। ফর এক্সাম্পল ধরো একটা এক্সাম্পল যদি দিই, যে একটা ইকুইপমেন্ট কেনার সময় কোম্পানি চুজ করবে যে কোনটা তাদের জন্য বেস্ট ভেন্ডার হবে, মানে কোন ভেন্ডার তাদের জন্য বেস্ট হবে। তা সেটার জন্য কোন কোন ফ্যাক্টর আমাকে দেখতে হবে না, প্রাইস, মেনটেনেন্স, ওয়ারেন্টি, ডেলিভারি টাইম, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে ইভ্যালুয়েট করে কোম্পানিকে ডিসিশন নিতে হবে যে কোন ভেন্ডার তাদের জন্য বেস্ট হবে, কোন ভেন্ডারের থেকে তারা জিনিসপত্র নেবে। অ্যান্ড দেন কেস এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং ডিসিশন, এখানে বেসিক্যালি তোমাদের একটা কেস দেওয়া আছে। সিনারিও কি বলছে যে একটা কোম্পানির প্রোডাকশন লাইনের জন্য দুটো মেশিনের মধ্যে চুজ করতে হবে যে কোন মেশিনটা তারা ইউজ করবে। মেশিন এ কি বলছে মেশিন এর দাম কম কিন্তু এফিসিয়েন্সি কম, আর মেশিন বি কি বলছে মেশিন বি এর দাম বেশি আবার অবভিয়াসলি এফিসিয়েন্সিও বেশি বেশি হবে। আর ইঞ্জিনিয়ার্সদের অ্যানালিসিস কি না, ইঞ্জিনিয়ার্সদের কাজ হলো বেসিক্যালি কম্পারেটিভ অ্যানালিসিস করা দুটো মেশিনের মধ্যে কীভাবে সেগুলো তারা করতে পারে না, পারচেস কস্ট দেখবে, অপারেটিং কস্ট, মেনটেনেন্স, এনার্জি কস্ট, লাইফ স্প্যান, রিসেল ভ্যালু, এই সব ফ্যাক্টরগুলো তারা কনসিডার করবে, করে একটা ফাইনাল ডিসিশন নেবে যে পুরো লাইফ সাইকেলে কোন মেশিনটা ইকোনমিক্যালি বেশি অ্যাডভান্টেজ দেবে তার উপর ভিত্তি করে। এখানে তোমার একটা এক্সাম্পল আমি দেখাতে পারি 5 বছরের উপর ভিত্তি করে কোনো কোম্পানি কী করে দুটো মেশিনের মধ্যে তারা ডিসাইড করবে যে কোনটা তাদের জন্য বেস্ট হবে। তো এখানে কি বলছে দেখো, যে মেশিন এর পারচেস কস্ট 2 লাখ টাকা, পার ইয়ার তাদের অপারেটিং কস্ট পড়বে 60,000 টাকা করে, আর মেনটেনেন্স কস্ট পড়বে 10,000 টাকা করে। তো টোটাল ক্যালকুলেশন আমার 5 বছরের দাঁড়ালো 5,50,000 টাকা ফর মেশিন এ। সেম জিনিসটাই যদি আমি মেশিন বি এর ক্ষেত্রে দেখি,
কিন্তু সেখানে আসছে 5,40,000 টাকা। এবার দেখো, যদি আমরা শুধু পারচেস কস্টটা দেখি, মেশিন এর পারচেস কস্ট কিন্তু 2 লাখ টাকা, আর মেশিন বি এর পারচেস কস্ট হচ্ছে 3 লাখ টাকা। এবার যদি শুধু পারচেস কস্ট আমি দেখতে যাই, তাহলে কিন্তু মেশিন এ চিপ মনে হবে। কিন্তু যখন আমরা 5 বছরের টোটাল লাইফ সাইকেল কস্টটা ক্যালকুলেট করব, তখন আমরা দেখতে পাবো যে মেশিন বি কিন্তু টোটাল লাইফ সাইকেল কস্ট হিসেবে ইকোনমিক্যালিও বেটার হচ্ছে মেশিন বি, কারণ মেশিন বি এর খরচাও কম পড়ছে মেশিন এর তুলনায়। তাই এটাই ইকোনমিক ডিসিশন মেকিংয়ের মেন যে মিনিং বলতে পারো, যে শুধুমাত্র ইনিশিয়াল কস্ট দেখলে হবে না, লাইফ সাইকেল কস্টের ওপর ভিত্তি করে আমাদের ডিসিশন নিতে হবে। তাহলে পুরো লেকচারটা থেকে আমরা কি বুঝলাম, যে ইকোনমিক ডিসিশন মেকিং শুধু কিন্তু একটা থিওরিটিক্যাল টপিক নয়, এটা রিয়েল লাইফ ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এটা আমাদের শেখায় যে কী করে লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে আমরা সঠিকভাবে চিন্তা করে এটা ডিসিশন নিতে পারি, যাতে সেটা টেকনিক্যালিও স্ট্রং হয় আর ইকোনমিক্যালিও প্র্যাকটিক্যাল হয়। অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার যদি আমরা কস্ট, বেনিফিট, এফিসিয়েন্সি, লং টার্ম ইম্প্যাক্ট সব কিছু ভেবে সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের প্রজেক্ট শুধু সাকসেসফুলি হবে না, তার সাথে সাস্টেনেবলও হবে। In the next video, we'll start engineering cost and cost types with real life examples and practical understanding. Thank you. See you in the next video.